আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব 11। লিখেছেন ইসরাত জাহান। মিডিয়ার লোকজন চলে যাওয়ার পর রাজ ও মায়া তার অফিস রুমে ঢুকে পড়ে। মায়ের দিকে তাকিয়ে রাজ বলে, তা হঠাৎ বরকে মিস করছো যে? মায়া কল করতেই রুমে খাবার বক্স নিয়ে হাজির হয় তারেক। খাবারটি দিয়েই চলে যায় সে। মায়া টেবিলে থাকা খাবারের দিকে ইশারা করে বলে, বিয়ের দ্বিতীয় দিন আজ। স্বামী মহাশয় না খেয়ে ব্যস্ত মানুষ, কিন্তু স্ত্রী তো তার নিজস্ব দায়িত্ব আছে। আমি আমার স্বামীর সাথে বিয়ের প্রথম দিনগুলো সুন্দরভাবে কাটাতে চাই, তাই লাঞ্চ নিয়ে এসেছি, একসাথে খাবো বলে। বাই এনি চান্স মায়াবতী কি আমার প্রেমে পড়েছে? কেন, নিজের স্বামীর প্রেমে পড়া কি অপরাধ? একদমই না, বরং স্বামীর প্রেমে পড়া প্রত্যেক স্ত্রীর নিজস্ব এক দায়িত্ব। ইয়েস, তাহলে শুরু করা যাক বলে মায়া খাবারগুলো বাড়তে থাকে। দুজনে মিলে খাওয়া দাওয়া করে একসাথে। গাড়িতে ফ্রন্ট সিটে হেলান দিয়ে পা লম্বা করে শুয়ে আছে তারেক। সাউন্ড বক্সে বাজছে গান। গানের তালে কল্পনা করছে পুরনো অতীত। গ্রামের সাদাসিধে তারেক কৃষি কাজ করছে। হাঁটু ফাঁকা রেখে লুঙ্গি উঁচু করে গুটিয়ে রাখা আছে, কোমরে গামছা বেঁধে রেখেছে, আর গায়ে নর্মাল পাতলা সাদা গেঞ্জি। রৌদ্রের তাপে পুরো শরীর ঘেমে একাকার। তারেক দেখতে এমনিতেই কালো, আর এই কড়া রোদে যেন তাকে আরো পুড়িয়ে দিচ্ছে। দুপুরবেলা না খেয়ে পরিশ্রম করতে থাকে সে। হঠাৎ দূর থেকে তার কানে ভেসে আসে একটি মধুর ডাক। তারেক তাকিয়ে দেখল সেদিকে। পঞ্চদশী এক কন্যা সুতির কাপড়ে ফ্রক পরে আছে, দুই পাশে বেনুনি। পরি দূর থেকে দৌড়ে দৌড়ে চলছে আর বলছে, কালাচান, ও কালাচান, তোমার লাইগা খাও নানসি, খাইবা না? তারেক সরল সহজ হাসি দেয় পরীর দিকে তাকিয়ে। পাশে থাকা একজন সঙ্গী মজা করে বলে, ওই দেখো কালাচানের তোমার হুড়পুরি আইছে, যাও যাও খাইয়া আও। তারেক গামছাটা কোমর থেকে খুলে হাত মুছে এগিয়ে আসে পরীর দিকে। পরী বলে, কি এত কাম করো তুমি? খালাম্মা আমারে খালি পাঠায়, তুমি যাইতে পারো না বাসায়? তারেক পরীর মাথায় আলতো চাটি মেরে বলে, তুমি যে আমারে দেখবার লাইগা ছুইটা আও, এইটা আমি খুব ভালো কইরা জানি, হুদাই নাটক করা লাগতো না। পরি এক গালে হেসে দেয়, বলে, খালি আমি তোমারে দেখবার চাই, তুমি চাও না বুঝি? হ, চাই তো। আচ্ছা দাও, খাওন দাও, আশেপাশে লোকজন দেখতেছে তোমারে। গ্রামের পোলারা শকুনের নজর দেয় তোমার দিকে দেহনের। মাথায় কাপড় দিয়া চলবা, আর একা একা এত বাইর হবা না। আচ্ছা ঠিক আছে, নাও এবার খাইয়ালো। তারে গামছা দিয়ে বাঁধা টুপ্পা খুলে দেখে তাতে গরম ভাত ও মাছের ঝোল। আরাম করে খায় সে। পরীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুই খাইছস দুপুরে? না, বাড়ি যাইয়া খামু, মা মাংস রানছে। আমার মাংস কই? আমাগো বাড়ির মাংস তোমারে দিমুকে? খালাম্মা যা রানছে তাই দিয়ে পাঠাইছে, এগুলি খাও। আমাগো মতো গরিব ঘরে তোর কষ্ট হইব হুলপরি। তুই খাস মাংস আর আমি খাই পুঁটি মাছ, এটা তো আকাশ পাতাল তফাত। কোনো কালাচান, আমি পুঁটি মাছ খাইয়াও থাকতে পারমো, তোমারে ভাবতে হইব না। আরও কিছু কল্পনা করতে করতে ঠিক তখনই তারেকের ফোনে মেসেজের শব্দ আসে। ফোন হাতে নিয়ে দেখে, মাই ডিয়ার ব্ল্যাক ডায়মন্ড, মিস ইউ সো মাচ, আমার হবু বাবুদের আব্বু। আমি আজ দেরি করে খাবো, তুমি নিজের মতো করে খেয়ে নিও। মেসেজটি পড়ে ফোঁস করে শ্বাস ছাড়ল তারেক। শীতের সমাপ্তি আসতে চলেছে। এখন হালকা শীতের সাথে গরমের দেখা মিলে, সেই সাথে মাঝে মাঝে বয়ে যায় বাতাস। হিয়া অনুভব করছে সেই বাতাস। পরীক্ষা দিয়ে এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে ছাদে দাঁড়িয়ে আছে হিয়া। বুকে জড়ানো উপন্যাসের বই। ছাদ থেকে দেখা যাচ্ছে দূর রাস্তায় হেঁটে চলা এক কপুত কপতিকে। তারা একে অপরের হাতের সাথে হাত মিলিয়ে হাঁটছে রাস্তার পাড় দিয়ে। প্রেমিক তার প্রেমিকার হাত ধরে বুঝে শুনে রাস্তা পার করে দিচ্ছে। এইটুকু দেখে হিয়ার মনে জাগ্রত হলো রুদ্রের করা যত্নগুলো। আনমনে রুদ্রকে নিয়ে ভাবছে আর দেখতে থাকে রাস্তার থাকা প্রেমিক প্রেমিকদের। হিয়ার ভাবনার মাঝে কেউ একজন তার সামনে এক হাত দিয়ে ধরে রেখেছে চায়ের কাপ। হাতের দিকে না তাকালেও
হিয়া বুঝে নেয় এটা রুদ্র। বুড়ো কুচকে পাশে তাকাতে তাকাতে বলে, সমস্যা কি আপনার? আর বলতে পারে না হিয়া। আজকে রুদ্র না, আজকে চা নিয়ে এসেছে মায়া। হিয়া মায়াকে দেখে রুদ্রের নাম আর পুরোপুরি তুলল না। মায়া হিয়ার দিকে তাকিয়ে একগাল হেসে বলে, আমাকে বুঝি পছন্দ না? হিয়া অপ্রস্তুত হয়ে উত্তর দেয়, এমা না ভাবি, তোমাকে আমার খুব পছন্দ। আমি তো ভেবেছিলাম অন্য কেউ। এই অন্য কেউ কি তোমার কাছে খুব স্পেশাল? হিয়া মায়ার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলে, না, কোনো স্পেশাল কিছু না। মায়া রাস্তার দিকে ঘুরে তাকায়, হিয়ার উদ্দেশ্য করে বলে, কখনো কাউকে মন থেকে ভালোবেসেছো? না। বেশো না। ভালোবাসা খুবই খারাপ একটা শব্দ। যার জীবনের সাথে গেঁথে যায় তার মনকে খুব করে পোড়ায়। কিন্তু তুমি আর ভাইয়া তো একে অন্যের জন্য পাগল। যেভাবে এন্ট্রি নিলে আমাদের মহলে। ভালোবাসা হারাতে চাই না, তাই আঁকড়ে ধরে রাখার প্রচেষ্টা। তুমিও এমন করতে পারো যদি তোমার ভালোবাসাকে নিজের অতি নিকটে করতে চাও। আমি কাউকে নিজের করে পেতে চাই না, আমি মুক্ত পাখির মতো উড়তে চাই। খুব ভালো ডিসিশন। তোমার ভাই আর আমি সবসময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ ভাবি। মোস্ট ওয়েলকাম বলে চলে যায় মায়া। মায়া নিচে নামতেই সিঁড়ির নিচে এসে দাঁড়িয়ে পড়ে, কারণ সদর দরজা দিয়ে রুদ্রের সাথে প্রবেশ করছে মোহন সর্দার। মায়া ছল ছল নয়নে তাকিয়ে আছে সেদিকে। মায়াকে দেখে ক্ষেপে যান মোহন সর্দার। তেড়ে এসে বলে, তুমি আমার বাড়িতে কি করো মেয়ে? মায়া কম কিসে, সেও তেজি সুরে বলে ওঠে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এটা আমার শ্বশুর বাড়ি, আপনার তামাশা দেখানোর জায়গা নয়। আমাকে মেয়ে নয়, এই বাড়ির বড় বউ বলে সম্মান করুন। মোহন সর্দার ভ্রু কুঁচকে বলে, কে এই বাড়ির বড় বউ? মাহমুদ সর্দার ঘর থেকে বেরিয়ে এসে বলেন, মেহরুন জাহান মায়া এই বাড়ির বড় বউ, আমাদের রাজের বউ সে। রাজ কবে বিয়ে করলো? কাল। এই জন্যই তোমরা আমার ফোন ধরছিলে না? পুলিশ বারবার তোমাদের কল করেও পায়নি? সোনালি ভ্রুকুচকে বলে, পুলিশ কেন ফোন করবে? কারণ আমাকে পরশুদিন অ্যারেস্ট করা হয়েছিল। হোয়াট? কিন্তু কেন? মোহন সর্দার হাত উঁচু করে ইশারা করে মায়ার দিকে, আঙ্গুল তাক করে। রাজ বাড়িতে তখনই প্রবেশ করে, দেখতে পায় এক বাবা তার মেয়ের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে। বাবা ও মেয়ে মুখোমুখি হয়ে দাঁড়ানো, কিন্তু দুজনের চোখেই দুজনের জন্য বিষে ভরা। মোহন সর্দার বলেন, এই মেয়ের জন্য আমি 2টা রাত জেলে কাটিয়েছি। মায়া দুষ্ট হেসে বলে, তা আমার কাকা শ্বশুর কি এমন করেছিলেন যে সোজা জেলে যেতে হলো? মোহন সর্দার কয়েক কদম হাঁটতে হাঁটতে বললেন, একদম গলা উঁচিয়ে কথা বলবা না, খুন করে ফেলবো তোমাকে আমি মেয়ে। বলতে বলতে মায়ের কাছে এসে যে মায়ের দিকে হাত বাড়াতে যাবে, অমনি রাজ এসে তার ডান হাত দিয়ে মোহন সর্দারের হাতটি শক্ত করে ধরে নেয়। মোহন সর্দার তাকিয়ে থাকে রাজের দিকে। মায়া তাকিয়ে আছে মোহন সর্দারের দিকে। এই হাত এক সময় অফিস থেকে আসার পর কোলে করে আদর করত, আর আজ এই হাত তাকে মারতে আসছে। কিন্তু মায়ার চোখে কোনো আক্ষেপ নেই। মায়ের চোখে ফুটে উঠেছে মোহন সর্দারকে এখানেই দমন করার নেশা। রাজ মোহন সর্দারের হাত ধরে বলে, একদম আমার বউয়ের দিকে হাত বাড়াবে না। আমার বউ আমার আমানত, ওকে পেতে আমি করেছি মেহনত। ওর দিকে যে হাত বাড়াবে তার ওই হাত আমি আগুনে ছাই করে দিব। মালিনী এই দৃশ্য দেখে রাজকে চিৎকার করে বলেন, এটা কোন ধরনের বেয়াদবি রাজ? তোমার কাকা হয়, তার সাথে অসভ্য ব্যবহার করছো এক বাইরের মেয়ের জন্য? মায়া কাঠিন্য চোখে পরখ করে নেয় সবাইকে। এক পাশে মালিনী সোনালি ও যারা, আরেক পাশে শিয়া হিয়া ও মাহমুদ সর্দার। মাঝখানে মায়া ও মোহন সর্দারের মাঝে দেওয়াল হয়ে আছে রাজ, আর তাদের সোজা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে রুদ্র। রুদ্রের মুখেও এক রহস্যের হাসি। রাজ কিছু বলতে যাবে তার আগে মায়া বলে, বাড়ির বউকে কিভাবে সম্মান করতে হয় এটা এই বাড়ির গুরুজনেরাই জানে না, ছোটরা কি শিখবে? আর আপনি আমার কাকা শ্বশুর, আমার কাজ স্পয়েল করার শাস্তি তো পেলেন, এবার আমাকে মারতে আসলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। আমি মায়া ছেড়ে দেওয়ার পাত্রী না। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। যারা ফিসফিস করে সোনালির কানে কানে বলে, এই মেয়েকে কিভাবে আমার বেবির থেকে আলাদা করবে?
সব হবে, সময় সুযোগ একবার হলেও পাবো, ডোন্ট ওয়ারি। মায়া সবার দিকে তাকিয়ে আবার বলে, এই বাড়ির পক্ষ থেকে আমার গায়ে যদি একটা আঁচড় লাগে তো আমি তার নামে মামলা করে দেব। সেই ক্ষমতা আমি নিজে অর্জন করে রেখেছি। বলে উপরে চলে গেল মায়া। মোহন সর্দারের হাত ছেড়ে দিল রাজ। তারপর বলে, বউ আমার সেই ঝাঁঝের, বেশি মাখামাখি করতে যেও না, গা জ্বলে উঠবে। কথাগুলো বলে রাজ ঘুরে তাকালো মালিনীর দিকে। তাকে উদ্দেশ্য করে বলে, আমি এই বাড়ির ছেলে আর মায়াবতী আমার বউ। সেই সূত্রে এই বাড়ির বউ মেহেরুন জাহান মায়া। ওকে বাইরের মেয়ে নয়, বরং এই বাড়ির বউ বলে সম্মান দাও। দেখবে ও তোমাদেরকে রাজার হালে রাখবে। বলে রাত চলে যায় নিজের ঘরে। শিয়া ও হিয়া একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। রুদ্র শীষ বাজাতে বাজাতে উপরে চলে যায়। রুদ্রের শীষ বাজানোটাও যেন বিষের মতো লাগছে মোহন সর্দারের কাছে। ল্যাপটপে বসে কাজ করতে থাকে মায়া। ল্যাপটপে চোখ থাকলেও কি বোর্ডে রাখা আঙ্গুলগুলো তার কাজ করছে না। রাজ রুমে এসে দেখতে পায় মায়ার মনোভাব। কোনো মেয়ে কি পারবে বাবার থেকে এমন আচরণ সহ্য করতে? কখনোই না। মায়া তো সেখানে পুরোটাই আলাদা মস্তিষ্কের। ল্যাপটপ অন করেও চুপচাপ ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। অন্য কোনো দিকে তার মনোযোগ নেই। রাজ ফ্রেশ হয়ে এসে টাওয়াল গলায় ঝুলিয়ে রেখেই দেখতে থাকে মায়াকে। অবশেষে মায়ের পাশে বসে ল্যাপটপ বন্ধ করে দেয়। মায়ার ঘোর কাটে। পাশে তাকিয়ে দেখে রাজ ফ্রেশ হয়ে এসেছে মাত্র। মায়ের চোখের দিকে তাকিয়ে আছে রাজ। মায়ের গালে হাত রেখে বলে, দুর্বলতা আমাদের আসল শত্রু, এটাকে মনে বিরাজ করে রাখতে নেই। মায়া রাজের চোখে চোখ রেখে বলে, আমি দুর্বল নই। সময় তোমাকে দুর্বল করে দেয়। সেই সময়টিকে দুর্বলতা নয়, মনের জোর দিয়ে লড়াই করো। এইটুকুতে মাথা গরম না করে ঠান্ডা মস্তিষ্কে লড়াই করতেও তো পারো। ঠিক বলেছ তুমি। আমি ঠান্ডা মস্তিষ্কে লড়াই করব। রাজ মায়ের মুখ নিজের কাছে আরও একটু এগিয়ে নিয়ে আসে। তারপর সারা মায়ের মুখ তার চোখ দিয়ে বিচরণ করতে থাকে। মায়ের চোখের দিকে তাকিয়ে বলে, আমার মায়াবতী তুমি, যার মধ্যে আমি আমার পুরো অস্তিত্বটাকেই দেখি। যদি এই অস্তিত্বটাকে হারিয়ে ফেলো, যার রুদ্রে রুদ্রে আমার অস্তিত্বের বসবাস, সে কিভাবে যায় হারিয়ে? হারিয়ে যেতে দিব না আমি তাকে। এই মায়াকে চিরতরে নিজের কাছে রেখে দিতে পারবে তো? কেন পারবো না? চিরতরে নিজেই করতেই তো মায়াবতী আছে আমার সাথে, পবিত্র বন্ধনে। সারা জীবনের জন্য নিজের সাথে পবিত্র করে রেখেছি তোমাকে। কি করে হারিয়ে যেতে দেই সেই সম্পর্ককে? কোনো কিছু না বলে এক নিমিষেই রাজের বক্ষে নিজের মাথা এলিয়ে দেয় মায়া। রাজ নিজেও একটু সুখ খুঁজে পেল। মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, আমার এক টুকরো সুখ তোমার মিষ্টি আলিঙ্গনে মায়াবতী। আমিও তোমার বক্ষে নিজের সুখ খুঁজে পাই মন্ত্রীমশাই। ঘরে এসে মাথায় হাত দিয়ে বিছানায় বসে ফোঁস করছেন মোহন সর্দার। সোনালি পাশে বসে আছেন, কোনো কথা বলছেন না। নীরবতা ঘিরে রেখেছে তাদের মুখপানে। কিছুক্ষণ নীরবতা পালন করে মোহন সর্দার বলেন, যেই মেয়েটির জন্য আমি জেলে 2 রাত কাটিয়েছি, সেই মেয়ে এই বাড়ির বউ, এটা আমাকে মেনে নিতে হবে। সোনালি কিছু একটা ভেবে বলে, আচ্ছা, তোমার ওই জেলে যাওয়ার পরপরই ওদের বিয়ে, কোনোভাবে এটা ওই মেয়ের প্ল্যান না তো? কি বোঝাতে চাচ্ছ? ভালো করে ভেবে দেখো। রাজ ও মায়া চট্টগ্রাম থেকে ফিরেছে পরশুদিন। ওই দিন রাতেই তোমাকে অ্যারেস্ট করা, তারপরের দিনই ওদের বিয়ে। এটা কেমন যেন ইচ্ছাকৃত তোমাকে ট্র্যাপে ফেলানোর মনে হচ্ছে। তোমার কথাতে তো এমনটাই প্রকাশ পাচ্ছে। যদি এমন কিছু হয়েই থাকে তাহলে ভুগতে হবে ওই মেয়েকে। তোমার ভাইয়ের ছেলে থাকতে কি আর সেই সুযোগ পাবে? তার থেকে তো ভালো হবে এমন কিছু করা যাতে ওই মেয়েকে রাজ নিজে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর তারপর তুমি ওই মেয়েকে যা খুশি করো। রাজ কি চাইবে ওই মেয়েকে নিজের জীবন থেকে দূরে করতে? এমন কোনো ওয়ে তো দেখছি না। আছে গো, আছে। আমাদের বড় ভাবি। ওই মেয়ের নামে বদনামগুলো এমনভাবে সাজিয়ে বলেছি যে এখন সে ওই মেয়েকে সহ্য করতেই পারবে না। আর যে মেয়ে বাড়িতে আসার পর থেকে এক ঝামেলা তৈরি করেছে, সে কি করে শাশুড়ির মন পায়? বড় ভাবির মনে যারা জায়গা করে নিয়েছে, তুমি চিন্তা করো না।
আমাদের রুদ্র কোনো কাজের না, এতবার বলি আমার কোম্পানিতে হাত লাগাতে, কিন্তু সে থাকবে তার মতো ফুর্তি নিয়ে। আরও তুমি ওকে নিয়ে চিন্তা করো না। রুদ্র আর যাই করুক, ওর দায়িত্ব ও ঠিকই পালন করছে। আমাদের হিয়াকে যে ও ওর হাতের মুঠোয় রেখেছে। একবার হিয়া আর রুদ্রর বিয়ে হোক, হিয়ার দ্বারা এই সম্পত্তি আমাদের হয়ে যাবে। কিন্তু রুদ্রের সাথে কি হিয়া বিয়ে করতে চাইবে? বড় ভাই রুদ্রের প্রতি একটু দুর্বল হলেও রুদ্র যা চায় ওকে তাই দেয় বড় ভাই। একবার মুখ ফুটে বললে আমাদের রুদ্র ও হিয়ার বিয়েটাও হয়ে যাবে, দেখে নিও। মোহন সর্দার খুশি হলেন স্ত্রীর কথায়। সোনালি অনেক পাকা খেলোয়াড়। শাহানা পারভিনকে তো এভাবে এই বাড়ি থেকে বের করে সবার মন জয় করেছে। মালিনী ব্যাগ প্যাক করছে, মাহমুদ সর্দার সেদিকে তাকিয়ে আছেন, কিন্তু কিছু বলছেন না। মালিনী অভিমানী সুরে বলেন, আমি কাল এই বাড়ি থেকে চলে যাব, ভালো থেকো তুমি আর তোমার সন্তানেরা। মাহমুদ সর্দার স্মিত হেসে বলেন, এই বাড়িতে তুমি শুধু সর্দার বংশের বউ হওয়ার আশায় এসেছিলে, কিন্তু আমার ছোট রাজের মা হতে পারোনি। এতগুলো বছর পর আমার ছেলেটা কিছু চাইলো আর এতেই তোমার সমস্যা? সৎমা হলে এমনটাই তো হবে। মালিনী ঘুরে তাকালেন মাহমুদ সর্দারের দিকে, বলেন, আমি রাজার সৎমা, ওর কি কোনো দায়িত্ব পালন করিনি আমি? কখন পালন করেছ তুমি? আমি তো দেখিনি। রাজার জ্বর আসলে মাকে খুঁজতো, তুমি তো রাজের জন্য ডাক্তার এনেই দায়িত্ব শেষ করে দিতে। কিন্তু গভীর রাতে বাসায় ফিরে দেখতাম শাহানা আমার ছেলের পাশে রাত জেগে সেবা করছে, রাজকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। বিয়ের আগে তুমি বলেছিলে আমার রোহিণী রাজের আসল মাকে, এর কোনো ত্রুটি তুমি রাজের মধ্যে রাখবে না, রাজের মায়ের দায়িত্ব তুমি পালন করবে। কিন্তু আমি কখনো তেমনটি দেখিনি তোমার মাঝে। হ্যাঁ, তুমি সবাইকে এই বাড়ির প্রত্যেককে সম্মান দিয়েছ, এই বাড়ির বিপদের সময় আমাদের টাকা ইনভেস্ট করে উপকার করেছিলে, কিন্তু আমার রাজ কি পেয়েছিল তার মাকে? তোমার বাবার টাকার আমার বিয়ের 1 মাস আগেই ফেরত দেই। টাকার বিনিময় কিন্তু আমাদের বিয়ে হয় না, বিয়েটা হয় তুমি ডিভোর্সে ছিলে আর আমার রোহিণী মারা যায় তাই। তুমি রোহিণীর রূপটাই পেয়েছো, কিন্তু কখনো রোহিণী হয়ে উঠতে পারোনি। আমার ছেলেটা তারপরও তোমার প্রতি কোনো আক্ষেপ রাখিনি। আমিও কোনোদিন মুখ ফুটে বলিনি একটু খাইয়ে দাও রাজকে, একটু খোঁজ নাও রাজের। কারণ আমি আর রাজ কেউই চাইনি তুমি নিজেকে আমার দ্বিতীয় বউ মনে করো। কিন্তু আজ তোমার ব্যবহারে এটা প্রকাশ পেল, তুমি আমার রাজকে কখনো ভালোবাসোনি। আর তুমি তুমি কি পেরেছো আমাকে ভালোবাসতে? রোহিণীর মতো আমার রূপ বলেই তো আমার সাথে বিয়ে করতে রাজি হয়েছিলে। আমরা যদি যমজ বোন না হতাম তাহলে হয়তো আমার আজ তোমার সাথে বিয়েটাও হতো না। বোনের স্বামীকে বিয়ে করেছি এমন ফিল নিয়েই এসেছিলাম এই বাড়িতে। সবাইকে বুঝে উঠতে আমারও তো সময় লাগতো, তারপরও তোমার মা বাবার মন জয় করার চেষ্টা করেছি। আমি যেমন রাজের পারফেক্ট মা হতে পারিনি, ঠিক তুমিও আমার পারফেক্ট স্বামী হতে পারোনি। শিয়া ও হিয়ারকে আনার আগে একবারও নিজের থেকে আমার কাছে আসোনি তুমি। সোনালির সাহায্য ছাড়া আমি তোমার দ্বারা একটি সন্তানও পেতাম না। আমি তোমার মতো আমার সন্তানদের আলাদা করেও দেখিনি। তুমি শুধু সোনালির ইশারায় চলেছ, ওর মাধ্যমে ওষুধ নিয়ে আমার খাবারে মিশিয়ে আমার কাছে এসেছো। কিন্তু স্ত্রী হয়ে স্বামীর মন জয় করতে পারোনি তুমি। রাজ তোমার একার ছেলে, কিন্তু শিয়া ও হিয়া আমাদের দুজনের। সেক্ষেত্রে তোমার আর আমার নজরে তো ফারাক থাকবেই। তাহলে আমার ছেলে চাওয়া পাওয়াতে তো তোমার কোনো অভিযোগ থাকার কথা না। আমার ছেলে একজন প্রতিষ্ঠিত মেয়েকে বিয়ে করেছে, তোমার চাওয়াকে প্রায়োরিটি দিয়ে আমার ছেলে জলে ভেসে যাবে এটা আমি চাইবো না। আচ্ছা, তবে এটাই শ্রেয়, আমি চলে যাচ্ছি তোমাদের মাঝখান থেকে। এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। এমনিতেও আমার জীবনে দীর্ঘায়ু হয়ে এসেছো তুমি, কিন্তু আমার মনের মাঝে নিজের জায়গা গড়ে নিতে পারোনি তুমি। শেষের কথাটি কাটার মতো মনে গেঁথে গেল মালিনীর। রোহিণী ও মালিনী দুই যমজ বোন ছিলেন। রোহিণীর সাথে মাহমুদ সর্দারের প্রণয়ের বিয়ে হয়। সুখী ছিল দুই পরিবারের নিয়ে তারা। তাদের সুখের জীবনে চাঁদের আলোর মতো চিকচিক করে ওঠে রাজ, তাদের পূর্ণ সংসার। কিন্তু হঠাৎ একদিন রোহিণী মারা যায়।
আর সেই থেকে নীরব হয়ে যায় রাজ। মাহমুদ সর্দার ঘরবন্দি থাকতেন। আস্তে আস্তে তার রাজনীতিতে বাধা সৃষ্টি হয়। পরে রাজের মুখের দিকে তাকিয়ে স্ত্রীর মৃত্যুকে মনের ভিতরে মাটি চাপা দিয়ে পরিবারের জন্য কর্মে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে সর্দার বংশের ব্যবসা আস্তে আস্তে নিম্ন স্তরে আসতে থাকে। তখন রাজের নানা ভাই তাদের টাকা দিয়ে সাহায্য করেন। ওই সময় মালিনীর কোনো এক কারণে ডিভোর্স হয়। ডিভোর্সের কিছুদিন পর সেই বড় গাড়ি অ্যাক্সিডেন্টে করে মারা যায়। রাজের নানা টাকা পরিশোধ করে দেয় মাহমুদ সর্দার। কিন্তু রাজের নানা মাহমুদ সর্দার ও মালিনীর সবার দিকে তাকিয়ে ভেবেছিলেন মাহমুদ সর্দার ও মালিনীর বিয়ে দেওয়ার উত্তম। বাবার নজর তখন মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ খুঁজতে থাকে। আবার রাজ ছিল তার কলিজার টুকরো। রাজ একজন মা পাবে আর মালিনী ভালো মনের স্বামী সংসার পাবে। হলেও তাই মাহমুদ সর্দারের মতো না থাকলেও তার বাবা ও শ্বশুরের অনুরোধে বিয়ে করে নেয় মালিনীকে। বিয়ের আগে মালিনীর সাথে মাহমুদ সর্দার আলাদা কথা বলেছিল। তিনি মালিনীর থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তিনি রাজকে আপন সন্তানের মতো মানুষ করবে। কিন্তু না, বিয়ের পর থেকে সবার সাথে মিলেমিশে চললেও রাজের মা হয়ে উঠতে পারেনি। মালিনীর সাথে মাহমুদ সর্দার বিয়ের পর আবারও ব্যবসার ডাউন শুরু হয়। তখন মায়ের নানা ভাই মায়ের দাদুর বন্ধু ছিলেন। তিনি অনেক সাহায্য করেন। শাহানা পারভিন ঢাকাতে পড়াশোনা করতে আসেন, তাই প্রায় সময় দেখা সাক্ষাৎ ছিল। শাহানা পারভিনের বুদ্ধিমত্তা ও সততা দেখে মায়ের দাদু অনেক খুশি হন। মায়ের নানুকে অনেক অনুনয় করে বিয়ে দেন মোহন সর্দার ও শাহানা পারভিনকে। তারপর রাজ তার মাকে না পেলেও মাতৃত্বের স্বাদ পেয়েছিল শাহানা পারভিন দ্বারা। শাহানা পারভিনের রাজের প্রতি যত্নকেও আগে থেকে আন্দাজ করতে না পারলেও পরবর্তীতে রাজকে সুখে দেখতে পেয়ে সবাই শাহানা পারভিনের প্রতি খুশি হয়। সকাল সকাল চিৎকার চেঁচামেচির শব্দ বাড়তে থাকে। মায়া ও রাজ বিরক্ত হয়ে বাইরে বের হয়। কিন্তু বাইরে বের হয়ে অবাক হয়ে হয় রাজ ও মায়া। মালিনী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে। তাকে আটকে রাখার চেষ্টা চালাচ্ছে সোনালি আর শিয়া ও হিয়া কান্না করে দিয়েছে। তারা বারবার বলে ওঠে, এভাবে রেগে বাসা থেকে বের হয়ে যেও না মা, আমরা আছি তো তোমার জন্য। মালিনী মন স্থির করেছেন তিনি থাকবেন না এই বাড়িতে। নিজেকে কাঠিন্য রেখে বলেন, আমাকে যেতে দে। এই বাড়িতে আমার কোনো অধিকার নেই। এই বাড়িতে আমার আসার যে উদ্দেশ্য ছিল সেটা আমি পূরণ করতে পারিনি, তাই আমি চলে যেতে চাই। মায়া ভ্রুকুচকে তাকিয়ে আছে। ঠিক কোন উদ্দেশ্যের কথা বলছে মালিনী? আসলে মায়া জানে না যে মালিনী রাজের আসল মা নয়। রাজ এসে মালিনীর হাত ধরে আটকিয়ে দেয়, বলে, এভাবে বাসা থেকে বের হয়ে যেও না মা। আমার কথা না হয় বাদে দিলাম, কিন্তু শিয়া ও হিয়ার কথা ভেবে তো থেকে যাও। ওদের নিয়ে ভাবার মানুষ আছে। তোমরা আছো। ইনফ্যাক্ট শিয়া ও হিয়া এখন অ্যাডাল্ট, ওরা ওদের দেখে রাখতে পারবে। বলে চলে যেতে নেয় মালিনী। এক পা এগোতে নিবে, অমনি জোরে জোরে হাততালির শব্দ শুনে কানে ভেসে আসে সবার। পেছনে তাকিয়ে দেখে মায়া হাততালি দিচ্ছে আর মুখে হাসি ফুটিয়ে রেখেছে। তালি দেওয়া থামিয়ে মায়া বলে ওঠে, বাহ শাশুমা, এত তাড়াতাড়ি হার মেনে বিদায় নিচ্ছেন। আচ্ছা, যাওয়ার আগে আমার শ্বশুরকে ডিভোর্স দিয়ে তার জীবন থেকে পার্মানেন্টলি চলে যাচ্ছেন তো? না মানে এই বয়সে শ্বশুর আমার সেপারেশন যাচ্ছেন, তাকে তো আর একা থাকতে দেওয়া যায় না। আমার আবার শাশুড়ি ছাড়া জমে না। তেরে এসে মালিনী বলেন, ঠিক কি বোঝাতে চাও তুমি? বেশি কিছু না শাশুমা, আপনি যাওয়ার পর আমার শ্বশুর একা হয়ে যাবেন। তার জন্য তো আবার একটা পাত্রী দেখতে হবে। তাই আর কি বলছিলাম যে চিরতরে যাচ্ছেন তো। এই বয়সে বাবার আরেক বিয়ে? বাবা আমার এই বয়সে দাদু ডাক শুনবে নাকি বাবা ডাক শুনবে? নতুন শাশুড়ি আসলে হয়তো আমার আবার কচি ননদ বা দেবর আসতে পারে। আর এই শাশুমা থাকলে কেউ আসার পসিবিলিটি আছে কিনা আমি জানি না। কি শাশুমা, আছে নাকি পসিবিলিটি? সবে হা করে দেখছে এদের তামাশা। মাহমুদ সর্দারের বিষম উঠে গেছে। ছেলে একা হলে শাসন করা যেত, এখন তো ছেলে বৌমা দুজনই এক, কেউ কারো চেয়ে কম না। মোহন সর্দার পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। মাহমুদ সর্দারকে দিকে তাকিয়ে বলে, বাহ,
ছেলের বউ আজকাল শ্বশুরকে বিয়েও দিতে চায়, আবার সেখানে ভবিষ্যৎ বাচ্চার প্ল্যানিং করে, তাও নিজেদের না, শ্বশুর শাশুড়ির। মায়া মাথা উঁচু করে তাকায় মোহন সর্দারের দিকে, কারণ মায়ার সামনে রাজ দাঁড়িয়েছিল। মায়া বলে ওঠে, শাশুড়ি আমার এই বয়সে বাড়িতে নাটক সাজিয়েছে। যেই বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে সংসারের উপদেশ দিবেন, সেই বয়সে নিজের সংসার ছেড়ে চলে যাচ্ছেন। শ্বশুর মশাইকে তো একটু দেখতে হবে, তার দেখভাল করার জন্য নতুন শাশুড়ি আনা তো অপরাধ না। রাজ মাহমুদ সর্দারের কাছে এসে আফসোসের সুরে বলে, দাদু ডাক শোনার বয়সে এসে নতুন করে বাবা ডাক শুনবে তুমি? এর থেকে লজ্জাজনক বিষয় দুনিয়াতে আর কি আছে? লোকে আঙ্গুল উঁচিয়ে বলবে, এই দেখো, মন্ত্রী শাহামির রাজের বাবার দাদুর বয়সে এসে ছেলে হয়েছে। মান সম্মান বলতে কিছুই থাকলো না। মাহমুদ সর্দার চোখ রাঙিয়ে তাকালেন ছেলের দিকে। রাজ হাত উঁচু করে বলে, দেখো বাবা, আমি কিন্তু তোমার বিয়ে নিয়ে ভাবছি না। তোমার বৌমা তোমার একাকিত্ব ঘোচাতে আরেক বিয়ে দিবে, সে যেভাবেই হোক। তাই বলো, পুরনো বউ নিয়ে থাকবে নাকি এই বউ বিদায় দিয়ে নতুন বউ আনবে? মাহমুদ সর্দার চিল্লিয়ে বলে ওঠে, শ্যাট আপ। কেউ আর কিছু বলে না। মায়া ও রাজ মিটমিট হাসতে থাকে। শিয়া এসে মালিনীর হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, তুমি কোথাও যাবে না মা, চুপচাপ আসো। হিয়া টানতে টানতে ঘরে নিয়ে আসে মালিনীকে। সোনালি এক গ্লাস পানি নিয়ে যায় মালিনীর কাছে। মালিনীকে পানি খাইয়ে সান্ত্বনার বাণী দিতে থাকে।